এখন যেটা শোনাবো সেটা কেরলের এর্নাকুলামের একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনলে সত্যিই পুলিশ চাইলে কি না করতে পারে। একটা অদ্ভুত রকম ইন্টারেস্টিং ইনভেস্টিগেশন দেখতে পাওয়া যায় এই সত্য ঘটনাটাতে। কিন্তু হ্যাঁ, যাকে বা অপরাধীকে যখন খুঁজে বের করা হয়েছিল সে কিন্তু নিজেকেই নিজে শাস্তি দিয়ে ফেলেছিল। আইন ব্যবস্থাকে কিন্তু শাস্তি দিতে হয়নি। তাও কিন্তু যেভাবে তাকে খুঁজে বের করেছিল পুলিশ টিম বা ইনভেস্টিগেশন অফিসার, সেটা সত্যি প্রশংসনীয়। তো ঘটনাটা কেরলের এর্নাকুলামে 2018 সালের 8ই জানুয়ারি। একটা নির্জন এরিয়া, পাশ দিয়ে বইছে একটা নদী। সেই নদীর পাশে একটা নীল রঙের ড্রাম, বহুদিন ধরে পড়ে আছে ড্রামটা। লোকজন বিশেষ একটা যাওয়া আসা করে না সেই দিকে, চোখও পড়ে না তাদের। তবে কিছু লোকজন ওই এরিয়ার পাশের একটা এরিয়াতে কাজকর্ম করে, তখন মাঝে মধ্যে তাদের চোখে পড়েছে ওই নীল ড্রামটা। সবাই এতটাই ব্যস্ত সেই ড্রামের দিকে বা সেই ড্রামে কি আছে ভেবে দেখার তাদের ইচ্ছাও হয় না, সময়ও হয় না। তো হঠাৎ করে 8ই জানুয়ারি 2018-তে কিছু লোকজনের সেদিকে চোখ পড়েছিল। বিশেষ করে চোখ পড়ার আরো একটা কারণ ছিল যে একজন সেই নীল ড্রামটার কাছে গেছিল, দেখেছিল নীল ড্রামের যে ঢাকনাটা সেটা একটু খুলে গেছে, আর ভেতর থেকে উঁকি দিচ্ছে হাড় জাতীয় কিছু একটা জিনিস। তো সে বাকি সঙ্গী সাথীদের ডাকে, দেখায়, তারা বলে যে চলো আমরা পুলিশকে খবর দিই। পুলিশ চলে এসেছিল। পুলিশ আসার পরে যখন ঢাকনাটা খোলা হয় তখন দেখা যায় পুরো ড্রামটা যেন ইট, সিমেন্ট ইত্যাদি ভর্তি করে একদম ভারী হয়ে আছে। তখন পুলিশ টিমের মনে হয়েছিল যে সত্যি সত্যি হার্ড টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, তাহলে ব্যাপারটাকে চেক করে দেখা উচিত যে এর ভেতরে কি আছে। পুলিশ টিম এবার যখন ওই ইট আর ওই সিমেন্ট, সেই দলা পাকানো একটা জিনিস, সেটাকে যখন ভেঙে চুরে দেখে, তো তাতে কিন্তু সত্যি সত্যিই একটা মানুষের বডির যে শেষাংশ, অনেক দিন আগে থেকে এইভাবে প্যাক হয়ে থাকার পরে, সব নষ্ট হয়ে যাওয়ার পরে যেগুলো থাকে সেগুলোই দেখা গেছিল ওই ড্রামটার ভেতরে, যেটাকে সিমেন্ট আর ইট দিয়ে ভালোভাবে সিল করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার পুলিশ দেখে যে ওই ড্রামটার মধ্যে আর কি কি পাওয়া যাচ্ছে। তো সেটার মধ্যে ছিল দুটো 500 টাকার নোট, একটা 100 টাকার নোট, একটু কাপড়, হয়তো পরনে যে কাপড়টা ছিল সেটা পুরো নষ্ট হয়ে যাওয়ার পরে একটু আধটু বেঁচে ছিল সেটাই, আর ছিল লম্বা চুল। এই লম্বা চুল দেখে পুলিশ টিমের মনে হয়েছিল যে হয় এটা কোনো মেয়ের বডি, অথবা কোনো এমন ছেলে যে লম্বা চুল রাখত। আরো একটা ব্যাপার যেটা জানতে পারা যায় যে যার বডি ছিল এটা, সেটা একটা শর্ট হাইট মানুষের বডি ছিল। সঙ্গে পাওয়া গেছিল একটা স্ক্রু। স্ক্রুটা ছিল সেই স্ক্রু, যদি কারোর গোড়ালিতে অপারেশন হয়, সেখানে রড ইত্যাদি দেওয়া হয়, স্ক্রু দিয়ে যে আটা হয়, সেই রকম একটা স্ক্রু পাওয়া গেছে। এবার ডাক্তারের টিম পোস্টমর্টমের পরে যেটা জানিয়েছিল পুলিশ টিমকে, সেটা হচ্ছে এই বডিটা যা, তার বয়স 60 থেকে 65 বছরের মধ্যে, আর এটা একটা মহিলার বডি। ডাক্তার এইটুকুই জানাতে পেরেছিল পুলিশ টিমকে। আর একটা বিশেষ ব্যাপার, যেটা একটা স্ক্রু আগেই বলেছি, যেটা ওই ড্রামের মধ্যেই পাওয়া গেছিল। ধরে নেওয়া হয় যে ওই স্ক্রুটা নিশ্চয় যে মারা গেছে বা ওটা যার বডি, তার অ্যাঙ্কেলের কোনো অপারেশন হয়েছিল, সেই জন্য ওই স্ক্রুটা তার শরীরের ভিতরে লাগানো ছিল। পুলিশ কিন্তু আর কোনো ক্লু থেকে কিছু পাবে বলে মনে হচ্ছিল না। ওই স্ক্রুটা নিয়ে ভালোভাবে দেখা হয়। পুলিশ আর ডাক্তারের টিম একসাথে মিলে এই ব্যাপারটাকে দেখার চেষ্টা করে। স্ক্রুর ওপর লেখা ছিল PITKER, পিটকার।
এটা ছিল একটা পুনার কোম্পানি, ডাক্তারিতে ব্যবহৃত বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করে এই কোম্পানি। স্ক্রু ছিল আর একটা সঙ্গে ওয়াশার ছিল। স্ক্রুর ওপরে একটা ব্যাচ নম্বর লেখা ছিল ভীষণ ছোট ছোট করে, 11.90081। এটা ছিল ব্যাচ নাম্বার। এবার বলি ব্যাচ নাম্বারের ব্যাপারে, যেটা পুলিশ টিম জানতে পেরেছিল যখন পিটকার নামের ওই পুনার কোম্পানিতে গিয়ে জানতে চাওয়া হয় যে এই যে ব্যাচ নাম্বার বা এই যে স্ক্রু, এটা কবে কোথায় তৈরি হয়েছে, কে ব্যবহার করেছে, সেই বিষয়ে তারা কিছু বলতে পারবে না পারবে না। তখন তারা বলেছিল যে একটা একটা ব্যাচ নাম্বার থাকে, সেই ব্যাচ নাম্বারে বেশ কিছু সংখ্যক যন্ত্র তৈরি হয়ে আসে। যে ব্যাচ নাম্বারটা ওই স্ক্রুর ওপরে পাওয়া গেছিল, সেই ব্যাচ নাম্বারে মোট 161 খানা স্ক্রু তৈরি হয়েছিল 2016 সেপ্টেম্বর মাসে, যেটাকে সাপ্লাই করা হয়েছিল যেখানে যেখানে যেমন চাহিদা ছিল। এবার পুলিশ কিন্তু ভাবে যে 161 খানা স্ক্রুর মধ্যে সে কিভাবে খুঁজে বের করবে যে এই স্ক্রুটা কার শরীরে লাগানো ছিল। সেই কোম্পানি থেকেই পুলিশের কাজটা আরো একটু সহজ করে দেওয়া হয়েছিল। তারা বলেছিল যে 155 খানা স্ক্রু গুজরাটে আর মহারাষ্ট্রে সাপ্লাই হয়েছিল, আর 6খানা স্ক্রু কেরলে সাপ্লাই করা হয়েছিল। কেরলের কোন হসপিটালে সেটাও কিন্তু বলে দিয়েছিল সেই কোম্পানির লোকজনেরা। পুলিশ টিম হাড়ের বিভিন্ন অপারেশন হয় এমন যে হসপিটালের নাম পুনার কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছিল, সেখানে গিয়ে পৌঁছেছিল, ব্যাপারটা জানিয়েছিল। এবার তারা পুরনো রেজিস্টার বের করেছিল। আরো একটা ব্যাপার যেটা এর আগেই বলার দরকার ছিল কিন্তু বলা হয়নি, সেটা হচ্ছে যে ওই যে নীল ড্রাম, তার ভেতরে পাওয়া গেছিল দুটো 500 টাকা আর একটা 100 টাকার নোট। ইনভেস্টিগেশন টিম ওই 500 আর 100 টাকার নোট দেখার পরে বলেছিল যে এই বডিটা বা যার সঙ্গে এই ঘটনা ঘটিয়ে তাকে এই ড্রামের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, সে 2016 সালের 8 নভেম্বরের আগে মারা গেছে। তার কারণ দুটো 500 টাকার নোট যেটা সেই ড্রামের ভেতরে পাওয়া গেছিল ওই মহিলার কাছে ছিল বলেই ধারণা হয়েছিল ইনভেস্টিগেশন টিমের, সেটা হচ্ছে যে 2016 সালের 8 নভেম্বরে কিন্তু নোটবন্দি হয়ে গেছিল, ওই 500 টাকাগুলো ক্যান্সেল হয়ে গেছিল। যেহেতু ওই বডিটা এই ডেটের আগের বডি, সেই জন্য তার কাছে এই দুটো 500 টাকার 100 টাকার অনেক দাম, এই জন্য তার কাছে ছিল। যদি তারপরে হতো তাহলে হয়তো অন্য ধরনের টাকা থাকতো বা এই টাকাটা তার কাছে থাকতো না। এবার ওই হিসাবেই ইনভেস্টিগেশন টিম খোঁজাখুঁজি শুরু করেছিল। তারপরে আগেই বলেছি যে একটা হসপিটালে পুলিশ গেছিল, পুলিশ টিম হসপিটালে এটাও জানিয়েছিল যে একজন মহিলা 60 থেকে 65 মধ্যে বয়স, এই সমস্ত জানার পরে তাদের কাজটা আরো একটু সোজা হয়ে গেছিল। 16 সালের রেজিস্টারটা সব থেকে আগে দেখা হচ্ছিল যে কাদের কাদের অ্যাঙ্কেলের অপারেশনে স্ক্রু ব্যবহার করা হয়েছিল। 6 জনের নাম সামনে এসেছিল, তার মধ্যে 3 জন ছিল পুরুষ। কাজটা কিন্তু এবার আরো সহজ হয়ে গেছিল। 3 জনকে বাদ দেওয়া হয়, বাকি 3 জন মহিলা, একজনের নাম সুরিয়া, একজনের নাম সোনি, সুরিয়ার বয়স 26, সোনির বয়স 43, 60 বছর বয়সী শকুন্তলা, যার অপারেশন হয়েছিল ওই 2016 সালে। এবার পুলিশ স্টেশনের লোকজনেরা সেই 60 বছর বয়সী শকুন্তলার অ্যাড্রেসটা জানতে চেয়েছিল। শকুন্তলার অ্যাড্রেস সেখানে লেখা ছিল না, তবে শকুন্তলার যে অ্যাটেন্ডেন্ট ছিল, শকুন্তলার সঙ্গে সবসময় থাকতো, শকুন্তলার দেখাশোনা করেছিল যখন তার অপারেশন হয়েছিল, সেই জায়গায় লেখা ছিল অবস্থি নামের একটা মহিলার নাম, সঙ্গে ছিল তার একটা অ্যাড্রেস। সেই অ্যাড্রেসে পুলিশ টিম গিয়ে পৌঁছেছিল
অবস্থি নামের ওই মেয়ের সাথে কথা বলেছিল। কথা বলার পরে পুলিশ জানতে পেরেছিল যে অবস্থি হচ্ছে সেই শকুন্তলার মেয়ে। শকুন্তলার ব্যাপারে অবস্থিকে জিজ্ঞেস করা হয় যে তোমার মা কোথায়? যে আমার মা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, আমার মা কোথায় আছে আমি নিজেও জানি না। পুলিশ অবস্থিকে জিজ্ঞেস করে যে তুমি খোঁজার চেষ্টা করনি? সে বলে হ্যাঁ, আমি পুলিশ কমপ্লেন করেছি, তবে আমার মা আর বাড়ি ফিরে আসেনি। একদিন সে বেরিয়েছিল নিজের স্কুটি নিয়ে, সে লটারির টিকিট বিক্রির কাজ করত, কিন্তু বিকেলের পরে সন্ধে হয়ে যায়, সে নিজের স্কুটি নিয়ে ফিরে আসেনি। তবে প্রতিবেশীরা বলেছিল সে নাকি বাড়ি এসেছিল। আমি ঠিক জানি না আমার মা কোথায় চলে গেছে। তখন অবস্থিকে জিজ্ঞেস করা হয় যে তোমার কেন এমন মনে হচ্ছে যে মা নিখোঁজ হয়ে গেছে, তোমাকে ছেড়ে কোথাও একটা চলে গেছে? অবস্থি পুলিশের জিজ্ঞাসাবাদে যে ঘটনাটা বলেছিল, সে বলেছিল যে সে লাভ ম্যারেজ করেছিল, তারপর তার 2 সন্তান হয়েছিল। তার হাজবেন্ডের সঙ্গে তার মনোমালিন্য হচ্ছিল, ঝগড়া হচ্ছিল। সে হাজবেন্ডকে ছেড়ে দিয়ে নিজের বাপের বাড়িতে এসে কাজ শুরু করেছিল, থাকতে শুরু করেছিল, বাচ্চাদেরকে মানুষ করতে শুরু করেছিল। মা শকুন্তলা যে ছোট থেকেই বাচ্চাকে খুব কষ্ট করে বড় করেছিল, কারণ সে বিধবা ছিল। তো সে চাইছিল যে তার মেয়ে এইভাবে নিজের হাজবেন্ডের সাথে সম্পর্ক ভেঙে না চলে আসুক, কিন্তু মেয়ে কোনো কথা শোনেনি। মেয়ে ডিভোর্স নিয়ে নিয়েছে। কিছুদিনের মধ্যেই মেয়ে সাজিদ নামের একজন ছেলের সাথে আবারও বন্ধুত্ব শুরু করে, একসাথে লিভ ইনে থাকতেও শুরু করে। এই ব্যাপারটা শকুন্তলার একদম ভালো লাগছিল না। বারবার মেয়েকে বোঝানোর চেষ্টা করছিল যে ছেলেটাকে দেখলে মনে হয় ভালো ছেলে নয়। পুলিশ টিম অবস্থিকে জিজ্ঞেস করে তাহলে সাজিদ তোমার হাজবেন্ড কোথায়? তখন সে বলেছিল যে আমার মা হারিয়ে যাওয়ার 2 দিন পরেই আমার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছিল, সেও মারা গেছিল। পুলিশকে অবস্থি মন খারাপ করে বলেছিল যে আমার মা সাজিদের সঙ্গে আমার বিয়ে হোক সেটা চাইছিল না। এদিকে আমার মা নিখোঁজ হয়ে গেল, সাজিদও কিন্তু আমার জীবন থেকে চলে গেল, আমি ভীষণ দুঃখী। এবার সাজিদের যে অ্যাড্রেস সেটা জিজ্ঞেস করা হয়। অবস্থি তখন বলেছিল যে সাজিদ যে অলরেডি ম্যারিড একজন ভদ্রলোক, সেটা তার জানা ছিল না। সাজিদ মারা যাওয়ার পর সে জানতে পেরেছে যে সাজিদের অন্য আরো একটা ফ্যামিলি রয়েছে, সে এই এলাকাটা থেকে বেশ কিছুটা দূরে থাকে। পুলিশ সেই অ্যাড্রেসটা নিয়ে সাজিদের স্ত্রী সাগিরার কাছে পুলিশ টিম যায়, সাজিদের ব্যাপারে কিছু প্রশ্ন করে। তো সেই মহিলা বলেছিল যে 15 বছর যখন আমার বয়স আর সাজিদের বয়স 18, সেই সময় আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম, 2 বাড়ির অমতে। প্রথমটা ঠিকঠাক কাটলেও তারপরে যখন আমরা জানতে পারি যে আমার শরীরে কোনো প্রবলেম রয়েছে, আমার সন্তান হবে না, সেই সময় থেকে আমাদের দুজনের মধ্যে মনোমালিন্য বেড়েছিল। পরস্পরকে ভালো লাগতো না, একসাথে আমরা সময়ও কাটাতাম না। সাজিদ কিন্তু বাড়ির বাইরেই থাকতো বেশিক্ষণ, এমনকি মাঝে মধ্যে সে রাত্রেবেলাতেও ফিরে আসতো না। বিয়ের বেশ কিছু বছর পর হঠাৎ করে আমরা জানতে পারি যে আমার সন্তান আসতে চলেছে। খুব খুশি হয়েছিলাম আমি, সাজিদও। তবে সাজিদের যতটা খুশি হবে আমি মনে করেছিলাম, সে ততটা খুশি হয়নি। তবে সব ঠিকঠাক চলছিল। আমার বাচ্চার বয়স যখন মাত্র 2 মাস, সাজিদ নিজের রুমে ঘুমিয়েছিল, কিন্তু তার হার্ট অ্যাটাক হয়, সে মারা গেছিল। আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, কিন্তু ডাক্তার কিচ্ছু করতে পারেনি। এবার সাজিদের স্ত্রীর কাছে জেনে নিয়ে, সাজিদের 4 জন বন্ধু ছিল, তাদের সাথে কথাবার্তা হয়। তারপরে তারা বলেছিল যে হ্যাঁ, সাজিদের যখন বাচ্চা হচ্ছিল না, তার খুব মন খারাপ ছিল, তখন সাজিদ অবস্থি নামের একজন ডিভোর্সি মহিলার সাথে বন্ধুত্ব করেছিল, মন্দিরে বিয়েও করেছিল। তারপর থেকেই সাজিদ বেশিরভাগ সময় অবস্থির সাথেই থাকত।
এইভাবেই সব চলছিল। হঠাৎ করে সাজিদ মারা গেছিল। পুলিশের এবার একটু অদ্ভুত লাগছিল। সাজিদের বয়স যথেষ্ট কম, হঠাৎ করে সাজিদ এইভাবে মারা গেল। তার তো খুব খুশির সময় চলছিল, কারণ তার সন্তান হয়েছে। পরবর্তীকালে সাজিদের লেখা একটা ডায়েরি তার বাড়িতে রাখা ছিল। সেটা থেকে পুলিশ টিম জানতে পারে যে সাজিদ অপরাধ বোধে ভুগছিল। সাজিদ যখন দেখেছিল যে সে নিজের শাশুড়িকে মেরে ফেলেছে। এবার বলি, শাশুড়িকে মেরে ফেলার কারণটা কি ছিল। শাশুড়িকে সে যথেষ্ট সম্মান করত। অবস্থির মা মানে তার শাশুড়ি। সাজিদ যখন বুঝে ফেলেছিল যে তার সন্তান হবে না সারিগার কাছে, তখন সে অবস্থির সাথে ভাব শুরু করেছিল। এইভাবে কিন্তু চলছিল। এদিকে অবস্থি জানে না তার প্রথম স্ত্রীর ব্যাপারে, আর প্রথম স্ত্রী জানে না অবস্থির ব্যাপারে। আগেই বলেছি, শকুন্তলা মানে অবস্থির মা নিজের স্কুটিতে করে ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করত। শকুন্তলা একদিন সাজিদকে আর তার যে প্রথম স্ত্রী সারিগা দুজনকে একসাথে কোথাও একটা যেতে দেখেছিল সাজিদের বাইকে। সে দেখতে পেয়ে আর দেখে মনে হয়েছিল দুজন যেন হাজবেন্ড ওয়াইফ। সে অবস্থির বয়ফ্রেন্ড বা মন্দিরে বিয়ে করা হাজবেন্ড সাজিদকে ডেকে জিজ্ঞেস করেছিল, তোমাকে আমি দেখেছিলাম তোমার স্ত্রীর সাথে। সাজিদ ভয় পেয়ে যায়। শকুন্তলা কনফার্ম হয়ে যায় যে সাজিদ তার মেয়েকে ঠকাচ্ছে। তার কিন্তু অলরেডি বাড়িতে স্ত্রী রয়েছে। এবার সে সাজিদকে বলতে শুরু করে যে তুমি এখান থেকে নিজের বাড়ি চলে যাও, না হলে কিন্তু তোমার প্রথম স্ত্রীর ব্যাপারে আমি বলে দেবো আমার মেয়েকে। শকুন্তলা একদিন নিজের স্কুটিতে সাজিদের বাড়ির এরিয়াতে গিয়ে সমস্ত খবর এনেছিল সাজিদের ব্যাপারে। সে সাজিদকে বকাঝকা করেছিল যে তুমি চুপচাপ আমার মেয়েকে ছেড়ে দিয়ে নিজের প্রথম স্ত্রীর কাছে চলে যাও, না হলে কিন্তু আমি তোমার পুরো সত্যতা আমার মেয়ের কাছে বলে দেবো। সেই ভয়েই সাজিদ ঠিক করেছিল যে মেরে ফেলবে শকুন্তলাকে। সে শকুন্তলাকে মেরেও ফেলেছিল। তার আগের দিন একটা বড় নীল রঙের ড্রাম কিনে এনেছিল। ড্রামের ভেতর শকুন্তলার বডিটাকে ঢুকিয়ে দিয়ে সিমেন্ট, বালি, কিছু ইট দিয়ে একদম ভালোভাবে প্যাক করে দিয়েছিল। শকুন্তলার মেয়ে অবস্থি বেশিরভাগ সময় বাড়ি কিন্তু ফাঁকা থাকতো। দিনের বেলায় বেশিরভাগ সময় অবস্থি নিজের কাজে যেত, বাড়িটা ফাঁকা থাকতো। পুলিশ অনুমান করেছিল সেই রকমই একদিন সাজিদ ভয়ে নিজের শাশুড়ির শ্বাস রোধ করে তাকে মেরে ফেলেছে। নিজের 4 জন বন্ধুর মধ্যে একজনকে ফোন কলে বলেছিল একটা ড্রামের দরকার আছে, জল রাখবে আমার শাশুড়ি, নিয়ে এসো। তারা ড্রাম কিনে নিয়ে চলে এসেছিল। সেই ড্রামে কিন্তু শকুন্তলাকে ঢুকিয়ে সিমেন্ট, বালি ইত্যাদি দিয়ে প্যাক করে দেওয়া হয়। আবারও বন্ধুদেরকে ডাকা হয়, বন্ধুরা চলে আসে। বন্ধুদেরকে বলেছিল যে বাড়িতে কুকুর মারা গেছে, সেটাকে এই ড্রামের ভেতরে দিয়ে প্যাক করে দূরে কোথাও ফেলে রেখে আসবো। এই গন্ধ একদম সহ্য করতে পারছি না, ভালো লাগছে না। একটা ছোট্ট ই রিক্সা ডাকা হয়, তাতে ওই ড্রামটাকে তোলা হয়। তোলার কাজে সাহায্য করেছিল 4 জন বন্ধু। অর্ধেক রাস্তায় গিয়ে এটিএম থেকে টাকা তুলে 4 জন বন্ধুকে টাকা দিয়ে থ্যাংক ইউ বলেছিল। বন্ধুরা খুব খুশি হয়েছিল টাকাটা পেয়ে। তারা আর কোনো প্রশ্ন করেনি, কোনো উত্তর জানার চেষ্টা করেনি। এদিকে ওই নির্জন জায়গাটার কাছে গিয়ে সেই ড্রামটাকে নামিয়ে দেয়, ই রিক্সা ছেড়ে দেয়, আর ড্রামটাকে পা দিয়ে গড়াতে গড়াতে নিয়ে গিয়ে ওই নদীর সামনে রেখে চলে আসে। প্রায় 2 বছর নদীর ধারে ওই ড্রামটা পড়েছিল। তবে যেদিন চোখে পড়েছিল সেদিন থেকেই পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছিল। কার বডি ছিল ওই ড্রামের ভেতরে সেটাও পুলিশ জানতে পেরেছিল। তবে তার খোঁজে যখন তার বাড়িতে
তার প্রথম স্ত্রী বা তার দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়া হয়, তখন পুলিশ অনুমান করেছিল যে সে নিজের শাশুড়িকে মেরে ফেলার পর আত্মগ্লানিতে ভুগছিল, তার কষ্ট হচ্ছিল, সে নিজেকে অপরাধী মনে করছিল। সেই জন্য সে হয়তো কিছু একটা বিষাক্ত জিনিস খেয়ে নিজেকে শেষ করেছে। কারণ হঠাৎ করে সে মারা গেছিল, তাকে হসপিটালে নিয়ে যেতে ডাক্তার বলেছিল যে সে মৃত। সমস্ত সিচুয়েশন দেখে ফ্যামিলির লোকজনের সাথে কথা বলার পর পুলিশ কিন্তু এই ব্যাপারটা জানিয়েছিল সকলকে, যে কিভাবে সৃজিত মারা গেছিল বা সৃজিত কিভাবে নিজের শাশুড়িকে বা অবস্থির মাকে পথের কাঁটা মনে করে তাকে সরিয়ে দিয়েছিল।